আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে ঘটনা বলবো সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি কাহিনী। আমার জীবনে আমার যে বাবা ছিল, আমার যে বাবা আছে, সেই বাবা আমার মাকে বিয়ে করেছে। কিন্তু আমার বাবা আমার মাকে যে বিয়ে করেছে, আমার মাকে বিয়ে করার আগে উনি আরেকটা বিয়ে করেছিল। সেই ঘরে আমার সৎ ভাই আছে। আমার সৎ ভাইকে দেখাশোনা করার জন্য আমার মাকে বিয়ে করে আনে। তার কয়েক বছর পরে আর কি আমি জন্ম হই আমার মার গর্ভে থেকে। তো আমার মা ওই ভাইকেও যে চোখে দেখেছে, আমাকেও সেই চোখে দেখেছে। আমাদের কখনো দুজনকে দুই চোখে দেখে নেই। আমার মা আমার সৎ ভাইকে খুব আদর করতো। আর আমার বাবা আমাদেরকে দুজনকে খুব আদর করতো। বাবার কথা হচ্ছে যে একটা ছেলে একটা মেয়ে দুজনে আমার কাছে সমান। আর আমার মার কথা হচ্ছে আমার তো কোনো ছেলে নেই, ওই আমার ছেলের মতো নেই। তো আমার মা কখনো সৎ মায়ের মতন আমার ওই সৎ ভাইয়ের সাথে আচরণ করে নেই। তো ছোটোবেলা থেকে আমরা একটু মিশুক টাইপের, দুজনের একসাথে রাখতো, একসাথে খেলাধুলা করাতো, একসাথে বড় হতাম। যেন আমরা কখনো যেন সব ভাই বোনের চোখে না দেখি, পর যেন না ভাবি। একসাথে চলতে ফিরতে একজনের প্রতি একজনের টান মোহব্বত থাকবে, মিল থাকবে, মায়া থাকবে। এটা ভেবে দুজনকে আলাদা আলাদা কখনো রাখে নাই, সবসময় এক জায়গায় রাখছে। তো ছোটোবেলা থেকে এক জায়গায় রাখতে রাখতে এখন আমি তো আমার ভাইকে ছাড়া ঘুমাতে পারতাম না। বড় হয়ে গেছে, আমার বয়স যখন 15 বছর, আমার ভাই যখন 21 বছর বয়স, যখন বড় হয়ে গেছে তখন দুজন একসাথে ঘুমাতাম। আর আমরা যেহেতু সৎ ভাই বোন, আমরা যেহেতু মিল দিয়ে থাকতাম, সবার কাছে ভালো ছিলাম, তখন আমাদেরকে ওরকম একটা মাইন্ড করতে পারতো না। কারণ আমরা তো ভাই বোন, আমাদের কিসে মাইন্ড করবে। মা কোনোদিন মাইন্ড করে নেই, বাবা কোনোদিন মাইন্ড করে নেই। কিন্তু এইভাবে আমরা দুজনে ছোটোবেলা থেকে মিলতে মিলতে একদিন আমার ভাইয়ের সাথে ভালো একটা সম্পর্ক হয়ে যায়। তো একদিন হুট করে ঘুম আসতেছে না, আমরা অনেক রাত পর্যন্ত জেগে জেগে লুডো খেলছি। তারপরে কথায় কথায় হুট করে আমার ভাইয়ের নাম্বার একটা ফোন আসলো। পরে আমি বললাম, কিরে এত রাত্রেবেলা তো ফোন আসছে, কোনো প্রেমিকে টেমিকে নাকি? পরে বললো, আরে না রে, কলেজে একসাথে লেখাপড়া করি, একটা মেয়ে গার্লফ্রেন্ড ফোন করেছে, হয়তো সকালবেলা গাইড টাইড দিয়ে দিতে হবে। তখন আমি বললাম, গাইড দিতে হবে নাকি গাইড নিবা? এগুলি বাহানাটা ছাড়ো। তুমি যে ডুবে ডুবে জল খাচ্ছ ভাইয়া, এটা আমি ভালোভাবে বুঝতে পারি। তো কয়, ডুবে ডুবে কি জল আমি খাই? তোরও তো বয়স হয়েছে, তুই তো খাস। তুই মনে হয় ওই যে রতনের সাথে প্রেম করস, এটাও তো আমি জানি, শুনেছি না। এক কথা দুই কথা তার সাথে আমি গল্প করতে হতে লাগলাম। পর আমি বললাম, আচ্ছা ভাইয়া, তো যে যার সাথে সম্পর্ক করস ও মেয়ের একটা ছবি দেখা না? পরে মোবাইলে একটা ছবি বের করে দেখালো, মেয়েটার খুব ড্রেসটা যে পরা ছিল, আকর্ষণভাবে ড্রেসটা পরা ছিল। তখন আমি বললাম, কিরে এত সুন্দর ড্রেস পরে আছে, তোর কি ওর প্রতি একটা লোভ লাগে না? পরে লোভ তো লাগে, জানোস, ওই আমার খুব ভালোভাবে শারীরিক সম্পর্ক তো আমার সাথে। তো আমি বললাম, কিরে এইসব কি বলতেছিস? বারণ করে না, ওর নাকি এগুলো অনেক ভালো লাগে। তারপরে আমি বললাম, সত্যি এগুলো অনেক ভালো লাগে? কহ, ওরা আমার এরকম অনেক ধরনের হয়। ওর গার্লফ্রেন্ডের কথা বললো আমার ভাইয়া। তোর কথাগুলো শুনতে শুনতে না আমার শরীরের ভিতরে একটু ঝিমঝিম করতে লাগলো, তো অন্যরকম একটা সুরসুরে মন হলো। পরে আমি বললাম, আমার তো বয়ফ্রেন্ড কত চেয়েছিল, আমি তো লজ্জা দিইনি, ভয় পেতাম। আমার ভাইয়া বলতো, কিসের ভয়? যখন যেটা করতে ইচ্ছা করো সেটাই করে ফেলবি, জীবনের আনন্দটাই তো বড়। তখন আমি ভাইয়াকে বললাম, আমার ভাইয়ের সাথে আমি একদম ফ্রি ছিলাম। ভাইয়াকে বললাম, ভাই ঠিক আছে, কিন্তু তোর কথা শোনার পরে তো এখন তো মন চায় আমার বয়ফ্রেন্ডের সাথে আমি এগুলি করি। পরে বয়ফ্রেন্ড এখন তুই কোথায় পাবি? কিন্তু আমার মন চাচ্ছে, মন যেটা চায় সেটাই তো করতে হয়। এক কাজ কর, বয়ফ্রেন্ড যেহেতু নাই, তুই আমার সাথে সম্পর্ক কর। বলছি, ভাইয়া তুমি কি বলতেছো? পরে দুষ্টামি করলে শুয়ে পড়লো। পরে আমি আর স্বীকার করলাম না, কিন্তু ভাইয়া তো শুয়ে পড়েছে।
পরে আমার রাতের মধ্যে আর ঘুম ধরে নেই। আচ্ছা, ভাইয়া যে দুষ্টামি করে আর কি করে কথাটা বললো, ওই কথাটা না আমার মনে গেঁথে গেছে, যে বয়ফ্রেন্ডের কাছে না পেলে ভাইয়া আছে। আর তাছাড়া ভাইয়া তো পুরুষ মানুষ, কাছে গেলেই বা সমস্যা কি? আমি সবসময় তোর কাছে কাছে থাকি, একই ঘরে থাকি, একসাথে ঘুমাই, একসাথে খাই, একসাথে কলেজে যাই। পরে নানান এইভাবে ভাবতে লাগলাম। এখন আমার একটা অন্যরকম মনটা চাইছে। পরে আমি চিন্তা করলাম যে একটু সুযোগ হইতো তাহলে সময় দিতে পারতাম। পরে কলেজে যাই, কিন্তু আমার ভাইয়ের প্রতি যে আমার একটা আশা আকাঙ্ক্ষা, তার প্রতি যে একটা লোভ লালসা, সেটা আমার মন বলে। কিন্তু বাইরের ছেলেদের দিকে আমি তাকাতে পারি না, তাদেরকে আমার একদম ভালো লাগে না। আমার ভাই কত স্মার্ট হয়ে চলাচলতে পারে, কত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে, কত ফ্রিভাবে আমার সাথে চলে। তার প্রতিটা কাজ কাণ্ড ক্লাবগুলা দেখে তার প্রতি একটা অন্যরকম একটা ভালো লাগার বিষয় একটা আছে। পরে এভাবে একসাথে বেশ কিছুদিন চলতে থাকে। তারপরে হঠাৎ করে ঘুমের মধ্যে দেখি আমার যখন ঘুমাচ্ছিলাম আমার কাছে মনে হলো যে আমাকে কেউ টাচ করতেছে। পরে আমি চোখটা খুলে দেখি আমার ভাই ঘুমায় ঘুমায় তার গার্লফ্রেন্ডের সাথে যেরকম যা করে, সেটা সেই ঘুমের মধ্যে আমাকে তার গার্লফ্রেন্ড ভেবে সে এরকম শুরু করতেছে। কিন্তু সে যেভাবে আমাকে টাচ করছে, তার টাচের কারণে আমারও খুব মন চাইছে। তখন আমি চিন্তা করলাম, ভাইয়া তো ঘুমের মধ্যে আছে, সে ঘুমের মধ্যে তার প্রেমিকা ভেবে আমার সাথে এরকম করতেছে। যাক, আমার তো খুব মন চাচ্ছে যে তোমার বয়ফ্রেন্ড আমি কাছে তেমন একটা সুযোগ পাই না, তাহলে আমিও ওর প্রেমিকা হয়ে যাই। পরে ঘুমের মধ্যে ওই যা যা প্রশ্ন করে আমি ঘুমের মধ্যে তাই তাই ওর মন গড়ার মতো উত্তর দিতে থাকি। এক পর্যায়ে কাজের শেষের দিকে যখন দেখতে পারে সে ওইটা অবাক হয়ে যায়। কিরে, তুই এখানে? আমি তো ভাবছিলাম যে না, আমার বান্ধবী। তখন আমি বললাম, ভাইয়া তুমি তো অনেক কিছুই ভাবো, তোমার মন কি চায় সেটা আমি বুঝতে পারছি, তাই তো তোমার বান্ধবী সেজে বসে আছি। তুমি ঘুমায় ঘুমাতো বান্ধবীকে ধরছো, অথচ আমার 12টা বাজেছো। যাও, যা পাগলামি করো তো করে ফেলেছো। তো এইভাবে আমার ভাই আমার সাথে শারীরিক সম্পর্ক করলো। করার পরে এখন সেই যার সাথে এরকম করেছে তারটা হলো অন্যরকম, আর আমার কাছে আসে আবার তার কাছে অন্যরকম ভালো লাগা। তো দুজনের কাছ থেকে দুই রকম ভালো লাগলো। এখন সে তার যখন মন চায় তখন সে ভাইয়া বলল যে আসলে যে যেভাবে তোর সাথে আমি শারীরিক সম্পর্ক করেছি তোকে ছাড়া, কি বলবো বলতো। তো এইভাবে আমি ভাইকে বললাম, একবার হলো যা 10 বার হলে তা, এখন তো ভুল করে ফেলেছি, এখন বারবার হলেই ভুল হলেই বা দোষ কি? তো এইভাবে ভাইয়া কিছুদিন আমার সাথে এরকম শারীরিক সম্পর্ক করতে লাগলো। এক পর্যায়ে যখন মা বাবার চোখে ধরা পড়ে গেলাম, তখন মা ইচ্ছা মতো আমাকে মারধর করলো। তারপর দুজনকে দুই জায়গায় হোটেলে রাখলো, হস্টেলে রেখে আমাদের লেখাপড়া শেখালো। তারপরে যখন মোটামুটি একটু বড় হয়েছে, ভাইয়ের জন্য একটা মেয়ে দেখেছে, আমার জন্য একটা ছেলে দেখেছে, দুজনে দুই দিকে চলে গেলাম। তো বন্ধুরা, আমার যে ভাইয়ের যে সৎ ভাই ছিল, আসলে ওটা তো আমার আপন ভাই না, সৎ ভাই। এভাবে একসাথে খেলাধুলা করতে করতে তো এরকম হয়ে গেছে ভুলবশত। পরে আমার যখন অন্য জায়গায় বিয়ে হলো, তখন আমার স্বামী আসলে একটা মেয়ে মানুষ যখন কোনো সমস্যা থাকে তখন কিন্তু আজকাল ছেলেরা যে অনেক চালাক, কোনো মেয়ে যদি বিয়ের আগে কোনো ভুল করে সেটা কিন্তু অবশ্যই বুঝতে পারে, তাই না? অবশ্যই বুঝতে পারে। এই জন্য আমি বিয়ের আগে একবার না বারবার যেত, প্রায় আমার যখন মন যেত, আমার ভাই যখন মন যেত তখনই ভাইকে সময় দিতাম। একই ভুল আমরা অনেকবার করেছি। এর কারণে আমার যে স্বামীটা, তার কাছে আমি একটা দোষী হয়ে গেলাম। সে বারবার বলে যে বাসর ঘরে আমি তোমাকে সুস্থ পাইনি, তুমি একবার না দুইবার না বারবার
অন্য কোনো পুরুষের কাছে গিয়েছিলা। এই জন্য বিয়ের আগে কখনো আপনার সতীত্ব নষ্ট করবেন না। আজকাল বর্তমানে ছেলেরা অনেক চালাক। এগুলি যদি করেন বিয়ের আগে, তাহলে ছেলেরা বুঝতে পারবে এবং সারা জীবন আপনি আপনার স্বামীর কাছে একটা দোষী হয়ে থাকবে। তো আমি চাই না যেন আমার মতন ভুল আপনারা কেউ করেন। তো আমার জীবনের কাহিনীটা তো শুনলেন, সবাই সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা আমি শোনাবো, সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমাদের গ্রামে খুব নামাজি লোকগুলো একটু বেশি। তাই আমাদের গ্রামে একটা হুজুর রাখা হয়েছে, মসজিদের ইমাম রাখা হয়েছে নামাজ পড়ানোর জন্য, মুয়াজ্জিন বলে আর কি। এখন ওই মুয়াজ্জিনটা সবাই নামাজ পড়ায়, ঠিক মতো নামাজ পড়ায়, এবং সেই মাঝে মধ্যে এক এক বাড়িতে তার দাওয়াত থাকে, তাকে খাওয়ায়, আমিও খাওয়াই। তো আমি আবার একটু ইয়াং টাইপের ছিলাম, তবে মুয়াজ্জিনটা একটু জোয়ান টাইপের ছিল। তো মুয়াজ্জিন যখন আমার হাতে রান্না খায়, খুব একটা ভালো প্রশংসা করতো। আমার রান্না বান্না ভালো, আমি দেখতে সুন্দরী, আমার অনেক সুনাম করতো। আর এই সুনাম করতে দেখা আমিও তার মাঝে মধ্যে ডাক দিয়ে নিয়ে এনে খাওয়াইতাম। একদিন আমাদের বাড়ির উপরে পুকুর আছে, বাড়ির ঘরের পিছনে আমাদের পুকুর, তো জানলাতে সবই দেখা যায়। একদিন মহাজন বলতেছে, আমাদের মসজিদের কলটা নষ্ট হয়েছে, তো তোমাদের পুকুর আমি একটু গোসল করতে চাই। তো আমি বললাম ঠিক আছে, গোসল করুন, ভালো কথা, করেন। তো সে একটা হাসি দিত খুব সুন্দর করে, অনেক সুন্দর করে হাসি দিত মহাজন, হাসি দিয়ে কথা বলতো। তো এই জন্য আমার কাছে খুব ভালো লাগতো তারে। এখন আমি সেই গোসল করতেছি, আর আমি পুকুরে আমার ঘরের ভিতরে জানলা, ওই জানলা দিয়ে আমি তাকে দেখতেছি যে মসজিদ গোসল করতেছে, কিছু লাগবে কিনা বা বলে কিনা বা কোনো অসুবিধা হয় কিনা, এইসব করে আমি জানলা দেখে তাকা রয়েছে, তার গোসল করা দেখতেছি। আমি তো জানি ছেলে মানুষ গোসল করা দেখলে বা কি, কিন্তু মসজিদ তো সাদা লুঙ্গি পরা ছিল, আর একটা গোল গলাটা এ পর্যন্ত হাতা দিয়ে একটা গেঞ্জি পরা ছিল, হাফ হাতা দিয়ে সাদা গেঞ্জি, সাদা লুঙ্গি। কিন্তু ভাই, সেই যখন গোসলটা করছে মসজিদে, ভিজা কাপড়, সাদা লুঙ্গি, বুঝতেই তো পারছেন কি অবস্থা। তখন তার এত সুন্দর গ্যান্ডারে দেখার পরে আমার কাছে মনে লাগলো যে খুব ভালো লাগলো আমার কাছে। এখন আমি চিন্তা করলাম, এইভাবে অবস্থা যখন সেই মূল কাজে যাবে, ঠিক আছে, যখন সে যুদ্ধ ময়দানে নামবে, তখন তো আরো অবস্থা ভালো থাকবে, আরো দেখতে তো আরো আকর্ষণ লাগবে। আসলে তার গোসল দেখার পরে মনের ভিতরে একটা প্রেম কাম বাসনা জায়গা উঠলো। আমার মন ছিল মদিনটা এত সুন্দর, এত ভালো, সব কিছুই এত ফিটফাট, যদি তার কাছে যেতে পারতাম, তার সাথে একটু মিশতে পারতাম। এইভাবে বেশ কিছুদিন করতে লাগলাম, তার যত্ন করতে লাগলাম। পরে এক পর্যায়ে আমরা কথাবার্তা বলতে বলতে আমাদের দুজনের মনের মধ্যে একটা প্রেম ভাব আসে, কিন্তু কাউকে কিছু বলতে পারি না। কিন্তু তাকে আমি পছন্দ করি, সে আমাকে খুব পছন্দ করে, এটা আমরা বুঝতে পারি, কিন্তু কেউ কাউকে সরাসরি বলতে পারি না। একদিন মসজিদের হাতটা যখন আমি নিজের হাত দিয়ে ধোয়া দিতাম, আমার শাড়ির আঁচল দিয়ে যখন আমি নিজে তার মুখটা মুছে দিতাম, সেই আচরণগুলো দেখে তার মনে আরো জায়গা করে নিচ্ছি আমি। তখন এক সময় মসজিদ আমাকে বলে, আচ্ছা, তুমি যদি তোমার স্বামীর বউ না হয়ে যদি তুমি আমার বউ হতা, তাহলে কত ভালো লাগতো। দেখো, আমার বোন আমাকে পাত্তাই দেয় না, সে তো অনেক সুন্দরী, আমি তো অনেক কালো, তাই আমার বউ আমাকে দেখতে পারে না। দেখো, আমি
মসজিদে একজন মসজিদ হয়ে সবাই উপদেশ দিই, অথচ আমার উপদেশ আমার ঘরে বউ মানে না। তখন আমি বললাম, কেমন তো আপনার বউ, এটা মসজিদের কথা শোনে না, তার কথা শোনাও তো সব, সেটা তো তারা বুঝতে হবে। আসলে আপনার বউয়ের ভাগ্যটা ভালো, সে সবের কাম করতে পারতেছে না। এইভাবে এক কথা দুই কথায় একদিন তার তার মনের সাথে আমার মনটা বইটা গেল গা। ভালো লাগা থেকে ভালোবাসা, আর ভালোবাসা থেকে প্রেম, প্রেমের থেকে মনের সব চাহিদা আকাঙ্ক্ষা পূর্ণ করা। একদিন তারে আমার খুব ভালো লাগছে, কাছে পেতে ইচ্ছা করে। স্বামীটা আমার কাছে থাকে না, বিদেশে পড়ে থাকে, সব কিছু চাহিদা মেটাতে পারে, কিন্তু আমার মনের মধ্যে যে চাহিদাটা, সেটা তো আমার স্বামী মানে এই, দিতে পারে না। এখন মসজিদের কাছে সেটা আছে। মসজিদে যখন আস্তে আস্তে কাছে আসা আমার ভালোবাসার কথা কন, আমার একটু ছুঁইতে চায়, তার হাতের ছোঁয়া আমার কাছে খুব ভালো লাগে। তখন মন চায় যে সারা জীবনের জন্য যেহেতু মসজিদের হয়ে যেতে পারতাম, ভালো হতো। তারপরে দেখলাম মসজিদ আমার আস্তে আস্তে এইভাবে আরো গভীরভাবে কাছে টেনে নিল। এক পর্যায়ে আমাদের মধ্যে সব কিছু হয়ে গেল। আমার অনেক ভালো লাগলো। তারপর মসজিদকে বললাম, আপনার যখন মনে চায় তখন আইবেন, আপনার জন্য আমার দরজা খোলা। আর রাত্রেবেলা আসলে খুব ভালো হবে, গ্রামের বাড়ি, রাতে অন্ধকারে কে কার খবর নেবে। সেটাও চিন্তা করলাম যে না, ভালোই তো, মসজিদ তো এমনি তো আমাদের বাসায় খাওয়া দাওয়া করে, তাই মানুষের ভাববো খাওয়া দাওয়া করতে আসে। তো এইভাবে মসজিদে বোঝানোর পরে আমরা প্রতিনিয়ত যখনই সময় সুযোগ হয় তখনই আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্কটা ঘটে, যেটা স্বামী স্ত্রীরা করেন সেটা আমি আর মসজিদে দুজনে মিলে করি। কিন্তু একদিন এইভাবে কিছুদিন যাওয়ার পরে একদিন মসজিদের একটা খবর আসলো যে আমাদের বাড়ির 2 বাড়ির পরে হালিমা করে নাম, এই হালিমার সাথে সে পিটিশ করে, আরও অনেকের সাথে পিটিশ করে, কিন্তু কারোর তা ধরা পড়ে না। এই হালিমার সাথে যখন পিটিশ করতে ধরা পড়ছে তখন মসজিদের বান্ধা রাখছে। আর যখন যায় দেখলাম আমি মসজিদ আর হালিমারে একই রশিতে দুজনের বাইন্দা, দুজনের চুল মানে নাইড়া করে দিছে, মুখের মধ্যে চুলখানি দইলা দিছে। তখন যা কইলাম, এটি আপনার ইমাম, আসলে ঘরের বউ, তার স্বামীর চরিত্রটা কেমন সেটা একমাত্র তার ঘরের বউ জানে, আর ঘরের বউর চরিত্রটা কেমন সেটা একমাত্র তার স্বামী জানে। এই জন্য ঘরের বউ কেন আপনাকে পাত্তা দেয় না? একটা পুরুষ মানুষের সব অপবাদ সহ্য করতে পারে, কিন্তু একটা মেয়ে মানুষের ঝামেলা বা মেয়ে মানুষ নিয়ে যদি কোনো কাহিনী করে কোনো স্বামী, সেটা কোনো বউ সহ্য করতে পারে না। এই জন্য আপনার বউ আপনাকে পাত্তা দেয় না। মিথ্যা প্রেমের ভালোবাসা আমারও ফাঁদাইছেন, আমার জীবনটা নষ্ট করছেন, এরকম গ্রামে সবার মন নিয়ে আপনি খেলা করেন। হ্যাঁ, আপনাকে আরও কষ্ট দেওয়া হোক। পরে আমিও আমার ঘটনা খুলে পেয়েছি যে এই লম্পটটা আমারও সর্বনাশ করছে। আমার পাশাপাশি আরও 4-5টা গ্রামের মাইয়া কইছে যে না, এই লম্পটটা আমার বাড়িতে খাইয়া আমার সাথে প্রেমের অভিনয় করছে। এক পর্যায়ে তারে ইচ্ছা মতো মাইরা তারপরে গ্রাম সারা কইরা দেয়। তাই আপনাদেরকে বলতেছি, যে গ্রামের সব মানুষের ইমান ঠিক রাখার জন্য আপনি একটা ইমানদার ব্যক্তিকে টাকা দিয়ে বেতন দিয়ে আপনাদের গ্রামে একটা মসজিদ বা হুজুর বানায় রাখছেন, সেই লোক ব্যক্তি হিসাবে কিরকম সেটা আগে আপনারা খোঁজ করুন। খোঁজ করে তারপরে আপনাদের গ্রামে মসজিদে একটা মসজিদ বা ইমামতি করার জন্য রাখবেন। ভালো মানুষ, ভালো চরিত্র মানুষ আপনারা রাখবেন। কারণ হুজুর যদি ভালো না হয়, একটা গ্রামে মসজিদে মসজিদ যদি ভালো না হয়, তাহলে আপনাদের গ্রামে সবাইকে সে কী শিক্ষা দেবে বলেন? এরকম লম্পট মসজিদ আপনারা কখনো রাখবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।